একবার ভাবুন তো, আপনি এমন একটা জাদুর মুখোশের সন্ধান পেলেন যেটা আপনি নিজের করে অর্জন করতে পারলে আপনি হয়ে যাবেন চির অমর, সেই সাথে এই পুরো পৃথিবীতে রাজত্ব করতে পারবেন। কিন্তু এটা রাখা আছে পৃথিবীর বাইরে এমন এক গোপন জায়গায় যেখানে কোনো সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো একেবারেই অসম্ভব। তাহলে কি আপনি এই দুঃসাহসিক মিশন কমপ্লিট করতে বের হবেন, নাকি এমন একটা দারুণ সুযোগ পাওয়ার পরেও সেটাকে মিস করবেন? আজকে ঠিক আপনাদেরকে এমনই একটা অসাধারণ গল্প শোনাবো যেখানে প্রত্যেক মুহূর্তেই থাকবে মৃত্যুর হাতছানি ও টান টান উত্তেজনা। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমরা 9টি ড্রাগনকে দেখতে পাই। তারা একটি বাড়িকে লুকিয়ে কোনো একটা জায়গায় নিয়ে যাচ্ছিল। তারা এটাকে মূলত একটা দ্বীপে নিয়ে যাচ্ছিল, আর এই দ্বীপটা আকাশে মেঘের উপরে ভাসত। সবাই বিশ্বাস করত সেখানে একটা পাওয়ারফুল অস্ত্র লুকানো আছে, আর সেটাকে যদি কেউ পেয়ে যায় তাহলে সে অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, এমনকি সে দেবতাদের মতো শক্তিশালী হয়ে যাবে। সে সেই শক্তি দিয়ে আকাশ এমনকি মাটিকেও ধ্বংস করে দিতে পারবে। আর প্রতি 10 লাখ বছরে মাত্র এরকম মানুষ একবারই জন্ম নেয়। এরই মধ্যে লুসান নামের একজন যোদ্ধাকে তার সম্রাট অর্ডার দেয় সে যেন সেই দ্বীপে যাওয়ার মতন শক্তিশালী যোদ্ধাদেরকে খুঁজে বের করে। তারপর সেই যোদ্ধাদেরকে খুঁজে বের করার জন্য লুসান একটা পরীক্ষার ব্যবস্থা করে। সে অনেকজন চোরকে একত্রিত করে তার পকেট থেকে ছোট্ট একটি বল বের করে এবং সে বলে যে এই বলটাকে সবার আগে ধরতে পারবে তাকে সেই লুকানো দ্বীপে যাওয়ার জন্য সুযোগ দেওয়া হবে। এটা শোনার সাথে সাথে সেখানে থাকা প্রত্যেকটা যোদ্ধা লুসানের উপর আক্রমণ করে দেয় এবং তারা সেই বলটাকে তার থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করে। তবে লুসানও এখানে এতই শক্তিশালী যোদ্ধা ছিল, সে একাই সকল যোদ্ধাদেরকে আটকে দেয়। এরপরে আমরা জুকং নামের একজন যোদ্ধাকে দেখতে পাই। তার স্পিড অনেক বেশি ছিল, আর সেও সিদ্ধান্ত নিয়েছিল যেভাবেই হোক না কেন ওই বলটাকে নিয়েই ছাড়বে, আর সেই যাবে সেই গুপ্ত দ্বীপে। সে যখনই সেই জেট বলটাকে ধরার চেষ্টা করে তখনই সেই জেট বলটা উড়ে পাশে থাকা একটি গ্রামের মধ্যে চলে যায়। এটা দেখার সাথে সাথে সেখানে থাকা প্রত্যেকটা যোদ্ধাই সেই বলের কাছে যেতে শুরু করে। জুকংও তখন দেরি না করে সেই বলের পিছু করতে থাকে। সে যখনই সেই বলটাকে ধরতে যাচ্ছিল তখনই অন্য একজন যোদ্ধা এসে তার উপর আক্রমণ করে দেয়। বলটা ধরার সময় জুকং দেখতে পায় সেখানে থাকা একটা ছোট্ট বাচ্চার উপরে একটা ঠেলাগাড়ি পড়ে যাচ্ছে। জুকং এখন অন্য কিছু চিন্তা না করে সরাসরি সেই বাচ্চাটিকে বাঁচানোর জন্য সেখানে যায়। এটা দেখতে পেয়ে কিছু যোদ্ধারা মনে করে জুকং সেই বলটিকে না ধরে এই বাচ্চাটিকে বাঁচিয়ে অনেক বড় একটা ভুল করে ফেলেছে। তবে আসলে জুকং সেই বাচ্চাটিকে বাঁচানোর আগেই সেই জেট বলটাকে ধরে ফেলেছিল। তখনই এখানে ইউকি নামের অন্য একজন ফাইটার চলে আসে, আর তার কাছে কয়েকটি জাদুর আংটি এবং একটি ব্রেসলেট ছিল। এগুলোর সাহায্যে সে আশেপাশের সবকিছুকেই কন্ট্রোল করতে পারত। এই পাওয়ার ব্যবহার করে সে পেছন থেকে জুকং এর উপর আক্রমণ করে। এ কারণে জুকং এই আক্রমণ থেকে বাঁচতে পারে না, আর ইউকি তার কাছ থেকে সেই বলটিকে নিয়ে চলে যায়। এখন আমরা জানতে পারি লুসান হলো এখানকার সম্রাটের দ্বিতীয় ছেলে, আর তার বড় ভাইয়ের নাম হলো লু। তারা দুজনেই সবসময় সব থেকে বেশি শক্তিশালী হতে চাইতো। তারা দুই ভাই সেই গুপ্তদ্বীপে যেতে চেয়েছিল, তবে তাদের রাজ্যের সম্রাট অর্থাৎ তাদের বাবা ড্রাগন তলোয়ারটা দিয়েছিল শুধুমাত্র লুইকে, কারণ সে মনে করেছিল লুই বেশি যোগ্য। এদিকে জুকং যখন মাটিতে পড়েছিল তখন তার অতীতের কথা মনে পড়ে যায়। আমরা জানতে পারি ছোটবেলায় সে অনাথ হয়ে গিয়েছিল, আর তাকে সেখানকার অনেক বিখ্যাত একজন কামার অন্যান্য বাচ্চাদের সাথে পেলে পুষে বড় করেছিল। সেই কামার জুকং এর অ্যাবিলিটি দেখে অনেক বেশি মুগ্ধ হয়েছিল। সে বুঝতে পেরেছিল তার মধ্যে অনেক বেশি প্রতিভা আছে। এই কারণে সে জুকংকে শহরে মার্শাল আর্ট ট্রেনিং এর জন্য পাঠায়। তবে এই কাজটি করা এই কামারের জন্য এতটাও সহজ ছিল না, কারণ জুকংকে শহরে পড়াশোনা করানোর জন্য তাদেরকে মোট 10 লাখ তলোয়ার বানানোর প্রয়োজন পড়েছিল। এরপর বর্তমানে আমরা দেখতে পাই জুকং এখন তার আশ্রমে চলে এসেছে। এখানে তার ভাই বোনেরা তার এই অবস্থা দেখতে পায়, তাই তার সকল ভাই বোনেরা এবার সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক না কেন তারা জুকংকে সেই গুপ্ত লুকানো আইল্যান্ডে পাঠাবেই। অন্যদিকে আমরা দেখতে পাই অনেকজন যোদ্ধা মিলে একটা পোর্টালের কাছে এসেছে, আর এই পোর্টালের সাহায্যেই তারা মূলত সেই গুপ্তদ্বীপে যাবে। এখানে আমরা ক্রেচি নামের একজন মহিলা যোদ্ধাকে দেখতে পাই। তার সাথে এখানে মোট 4 জন গার্ডকেও পাঠানো হয়েছিল। তারা এখানে একটা পোর্টাল ওপেন করে, আর এই পোর্টালের সাহায্যে এখানে থাকা বাকি যোদ্ধারা সেই দ্বীপে যেতে থাকে। জুকং আর তার ভাই বোনেরা এগুলো দূর থেকে দেখছিল। তারা তখন দ্রুত জুকংকে ঘুম থেকে জাগায় আর তাকে এই সমস্ত কিছু বলে দেয়। তারা জুকংকে বলে তুমি লুকিয়ে লুকিয়ে শহরের দিকে যাও আর সেই পোর্টালের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করো। তবে এখানে একটা ব্যাপার ছিল, তারা সবাই মিলে মূলত সেই পোর্টালের ভেতরে যাওয়ার চেষ্টা করছিল, মানে জুকং আর তার সব ভাইরা মিলে সেখানে যাবে।
জুকং তখন তাদেরকে এটা করা থেকে আটকানোর চেষ্টা করে, কারণ সেই জায়গাটা অনেক বেশি বিপজ্জনক হতে পারে। জুকং এর ভাই তখন তাকে বোঝায়, তোমাকে মার্শাল আর্ট শেখানোর জন্য আমরা 10 লক্ষ তলোয়ার বানিয়েছিলাম, যেন তুমি সেই অস্ত্রটা পেতে পারো, আর সেই অস্ত্রের শক্তিটা যেন তোমার হয়। তাই তুমি যদি এই কাজটা করতে ব্যর্থ হও, তাহলে আমাদের সকল পরিশ্রমই বৃথা হয়ে যাবে। এরপর তারা সবাই মিলে লুকিয়ে লুকিয়ে শহরের মধ্য দিয়ে যেতে থাকে। যাই হোক, এরপরে আমরা দেখতে পাই জুকং সেই পোর্টালের কাছে গিয়ে পৌঁছে যায়। তবে সেখানে থাকা 2 জন গার্ড তাকে দুর্বল বলে যেতে বাধা দেয়। তখনই সেখানে জুকং এর ভাই বোনেরা চলে আসে, আর তারা সবাই মিলে সেই গার্ডদেরকে হারিয়ে দেয়। এরপর তারা আবারও সেই পোর্টালকে অ্যাক্টিভ করে সেই লুকানো দ্বীপে চলে যায়। সেই পোর্টালের ভেতরে ঢোকার পর সবাইকে তারা মৃত দেখে সবাই বেশি অবাক হয়ে যায়। এরপরে তারা জানতে পারে এখানে আসা প্রত্যেকটি যোদ্ধাই এই তলোয়ারটিকে নিজের করে পেতে একে অপরের সাথে মারামারি শুরু করে। এরপর তারা নিজেরা মারামারি করে সবাই মারা যায়। এখানে শুধুমাত্র এখন লুই বেঁচে ছিল। লুই তাদেরকে এখানে দেখতে পেয়ে তাদেরকে এখান থেকে পালিয়ে যেতে বলে। তারপর তারা যখন সবাই এখান থেকে পালাচ্ছিল, তখনই লুই তাদেরকে পেছন থেকে ড্রাগন শট দিয়ে আক্রমণ করে, আর এই আক্রমণটার কারণে জুকং অনেক বেশি আহত হয়ে পড়ে। এরপরে লুই যখন আবারও তাদের উপর আক্রমণ করে, তখন জুকংকে বাঁচানোর জন্য তার একটা ভাই সামনে চলে আসে। এর কারণে জুকং তো বেঁচে যায়, কিন্তু তার ভাইটি এখানেই মারা যায়। এই সকল মারামারির মধ্যে জুকং এর একজন বোন জুকং এর কাছে গিয়ে তাদের গুরুর একটা সবুজ ছুরি দিয়ে তাকে এখান থেকে পালিয়ে যেতে বলে। সেই ছুরিটা নিয়ে জুকং যখনই এখান থেকে পালিয়ে যাবে, তখনই লুই আবারও তাদের উপর আক্রমণ করে দেয়। তবে এখন তাদেরকে বাঁচানোর জন্য লুশান সেখানে সামনে চলে আসে। লুশান এখানে এসে তাদের সবাইকে এখান থেকে পালিয়ে যেতে বলে। লুশানও সেই তলোয়ারটিকে পেতে চেয়েছিল। এরপর তারা 2 ভাই নিজেদের মধ্যে মারাত্মক একটা ফাইট করতে থাকে। তাদের 2 ভাইয়ের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়, কিন্তু শেষ পর্যন্ত লুশান তার ভাই লুকে মেরে ফেলে। তাকে মেরে ফেলার পর সে তার ড্রাগন শটটাকে নিয়ে নেয়। এদিকে গুহার মধ্যে জুকং তার ভাইয়ের মৃত্যুর কথা মনে করে অনেক বেশি কষ্ট পায়। সে তখন ভাবতে থাকে এখন পর্যন্ত যা কিছু করেছে সেই সব কিছু মূলত অকেজো হয়ে গিয়েছে। এসব বলার সময় জুকং এর কাছে তার মাস্টারের সেই সবুজ চাকুটা ছিল। তখনই সে ভবিষ্যতের একটা ফ্ল্যাশব্যাক দেখতে পায়। এখানে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছিল। তার বোন শোষণ তখন তাকে বলে, আমাদের মাস্টারের এই চাকুটা অনেক বেশি স্পেশাল একটা চাকু। এটা একটা মিটিউর থেকে বানানো হচ্ছিল। এটা তোমাকে ভবিষ্যৎ দেখাতে পারে। সে তখন জুকংকে অনেকক্ষণ ধরে বোঝায়, তোমাকে যে কোনো অবস্থাতে সামনে যেতেই হবে, কারণ সেই অস্ত্রটা যদি কোনো ভুল মানুষ বা খারাপ মানুষের হাতে চলে যায়, তাহলে পৃথিবীর অবস্থা সেরকমটাই হবে যেরকমটা তুমি এইমাত্র দেখলে। তাদের মাস্টার জুকংকে একটু বেশি বিশ্বাস করত। এই কারণে শোষণ মনে করত যে জুকং এই পৃথিবীকে বাঁচাতে পারবে। তখনই তাদের একজন ভাই এখানে এসে তাদেরকে বলে, গুহার মধ্যে পাথর হয়ে যাওয়া অনেক মানুষ আছে। তারা গুহার ভেতরে গিয়ে সেখানে থাকা একটা হাতে টাচ করার সাথে সাথেই সেই হাত একা একা সামনের দিকে চলে যেতে থাকে। কিছুক্ষণ পরে তারা জানতে পারে এটা মূলত কেসি ছিল। সেই হাত একা একা গিয়ে তার শরীরের সাথে লেগে যায়। সে আবারও আগের মতো সুস্থ হয়ে যায়। এটা দেখতে পেয়ে তারা সবাই অনেক ভয় পেয়ে যায় এবং তারা সেই গুহা থেকে বাইরে বেরিয়ে আসে। তবে বাইরে তখন তুষার পড়তে শুরু করেছিল এবং চারপাশ কুয়াশায় ভরে গিয়েছিল। তখনই ইউকি নামের সেই যোদ্ধাটা তাদের কাছে চিল্লাতে চিল্লাতে আসে এবং তাদেরকে নিজের প্রাণ বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যেতে বলে। তখন সেখানে অনেক ভয়ঙ্কর লেভেলের একটা মনস্টার চলে আসে। তাকে দেখেই বোঝা যাচ্ছিল সে অনেক বেশি পাওয়ারফুল। জুকং আর তার ভাই বোনেরা মিলে সেই মনস্টারের সাথে ফাইট করতে থাকে। এরপর ফাইট করতে করতে জুকং সেই মনস্টারের পিঠে চড়ে বসে। জুকং তখন তার ভাই বোনদেরকে সেই জায়গা থেকে সরে যেতে বলে। তখনই ওই মনস্টারের মুখ থেকে আলো জাতীয় কিছু একটা বের হয়। সেই আলোটা জুকং এর একটা ভাইয়ের শরীরে গিয়ে লাগে, আর সেও তখন একটা পাথরে পরিণত হয়। সে এখানে ঠিক সেরকম একটা পাথরের মূর্তিতে পরিণত হয়ে গিয়েছিল যেরকমটা তারা সেই গুহার মধ্যে দেখেছিল। এই মনস্টারটা তখন তার শরীর থেকে সকল শক্তি শুষে নেয়। এরপর তাদের বোন শোষণ সেই সবুজ ছুরিটাকে বের করে। কোনো একটা কারণে এই মনস্টারটা এই সবুজ ছুরিটাকে দেখে অনেক বেশি ভয় পাচ্ছিল। তবে হঠাৎ করে এই মনস্টার তার একটা সুর দিয়ে শোষণকে উঠিয়ে অনেক দূরে ফেলে দেয়। আর এই সবকিছুর মধ্যে সেই সবুজ ছুরিটা দূরে গিয়ে কোনো একটা জায়গায় পড়ে যায়। তখন জুকং সেই সবুজ ছুরিটাকে উঠিয়ে সেই মনস্টারের পিছনে পিছনে চলে যায়। তবে এই মনস্টার তার সুর দিয়ে তাকে উঠিয়ে দূরে ফেলে দেয়। তারা সবাই মিলে এই মনস্টারকে হারানোর চেষ্টা করে, কিন্তু এই মনস্টারটা তাদের থেকে অনেক বেশি শক্তিশালী ছিল। এই মনস্টারটা এক এক করে সেখানে থাকা জুকং এর প্রত্যেক ভাইকে মেরে ফেলছিল।
নিজের ভাইদেরকে এভাবে মরতে দেখে জুকাং এখানে প্রচণ্ড পরিমাণ রেগে যায়। তখন সে অনেক বেশি রেগে গিয়ে তার সমস্ত শক্তি ব্যবহার করে মনস্টারের উপর আক্রমণ করে, আর ফাইনালি সে এই মনস্টারকে মেরে ফেলতে সক্ষম হয়। আর এই মনস্টারটা মারা যাওয়ার পর তার সকল শক্তি জুকাংয়ের শরীরে চলে আসে। আর এখন এখানে জুকাং, তার বোন শোষণ আর তার ভাইদের মধ্যে শুধুমাত্র একজন বেঁচে ছিল। এই সব কিছুর মধ্যে ইউকি অনেক ভয় পেয়ে যায়। সে আবারও আসল পৃথিবীতে ফিরে আসতে চাইছিল, তবে এই পোর্টালটা তাদেরকে আর অরিজিনাল পৃথিবীতে ফিরে আসতে দিচ্ছিল না। তখনই শোষণ বলে, আমরা যদি পৃথিবীতে ফিরে যেতে চাই তাহলে আমাদেরকে যেভাবে হোক না কেন সেই বিশেষ তলোয়ারটাকে খুঁজে নিতে হবে। এই সমস্ত কথাবার্তা বলার মধ্যে তারা কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়, আর এই শব্দটা পাশের কোনো একটা জায়গা থেকে আসছিল। আসলে এই শব্দটা হচ্ছিল কেসির সাথে আসা সেই 4 জন বডিগার্ডের। তাদের কাছে অদৃশ্য হওয়ার ক্ষমতা ছিল। এই 4 জন বডিগার্ড মিলেই মূলত জুকাং আর তার সকল সাথীদেরকে আটকে ফেলেছিল। তখনই কেসি তাদের সামনে আসে। জুকাং তখন কেসিকে বোঝানোর অনেক চেষ্টা করে যে তুমি একা একা সেই অস্ত্রটাকে উদ্ধার করতে পারবে না। সে কেসিকে বোঝানোর চেষ্টা করে এখন আমাদের সবারই একসাথে মিলেমিশে কাজ করা প্রয়োজন। আর এই কথা শুনে কেসি তাদের উপর আক্রমণ করা বন্ধ করে দেয়। তবে তখনই সেখানে আরো একটি মনস্টার চলে আসে। এটা দেখতে পেরে তারা সবাই সেখান থেকে পালানোর চেষ্টা করে। যদিও কেসির গার্ডদের কাছে অদৃশ্য হওয়ার পাওয়ার ছিল, কিন্তু তারপর এই মনস্টার তাদের দুজনকেই মেরে ফেলে। পালানোর জন্য কেসি সেখানকার একটা দরজা খুলে, তবে সেখানে যাওয়ার আর কোনো ব্যবস্থা ছিল না। সেখানে বড় একটা খাদ ছিল, আর খাদের নিচে একটা প্ল্যাটফর্ম ঝুলেছিল। তখনই ওই মনস্টারের মধ্যে একটা মনস্টার আবারও তার মুখের মধ্যে দিয়ে সেই আলো জাতীয় জিনিসটাকে বের করতে থাকে। তাদেরকে বাঁচানোর জন্য কেসির একজন গার্ড তখনই সেখানে একটা শিল্ড তৈরি করে, কিন্তু তারপরেও এই মনস্টারের পাওয়ারের কারণে তারা সবাই উড়ে গিয়ে নিচে সেই প্ল্যাটফর্মের উপরে গিয়ে পড়ে। এত বেশি ইম্প্যাক্টের কারণে সেই প্ল্যাটফর্মটা সম্পূর্ণ ভেঙে যেতে থাকে। এ কারণে সবাই সেখান থেকে পড়ে যেতে থাকে। আর তারা যদি সেখান থেকে সবাই পড়ে যায় তাহলে তারা সকলেই সেখানে মারা যাবে। তবে জুকাং এখন আর কাউকে হারাতে চাইছিল না। এরপর জুকাং তার শক্তি ব্যবহার করে তাদের সবাইকেই বাঁচিয়ে নেয়। জুকাং তাদের সবাইকে টেলিপোর্ট করে একটা নিরাপদ জায়গায় নিয়ে যায়, আর জুকাংয়ের কারণে তাদের সকলেরই প্রাণ বেঁচে যায়। এই কারণে কেসিও এবার তাদের সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। কেসি তাদের সাথে কাজ করলেও তাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমরা যখনই সেই অস্ত্রটাকে দেখতে পাবো তখনই সেটাকে পাওয়ার জন্য আমরা নিজেদের মতো করে চেষ্টা করব। এরপরে তারা সবাই মিলে একটি রুমের ভেতরে যায়, যেখানে অদ্ভুত ধরনের কিছু মূর্তি ছিল, আর সেখানকার একটা মূর্তির মুখে একটা মাস্ক পরানো ছিল। কেসি তখনই ভেবে নেয় এই মাস্কটা হয়তোবা সেই জাদুর অস্ত্র হতে পারে। এটা ভেবে কেসি সেই মূর্তিটার কাছে যায় সেই মাস্কটাকে নেওয়ার জন্য। তবে যখনই কেসি ধীরে ধীরে সেদিকে যেতে থাকে তখনই এই রুমের পরিবেশ একদমই বদলে যেতে থাকে। জুকং তখনই দ্রুত এসে কেসিকে আটকায় আর তাকে বলে এই মাক্সি যদি সেই জাদুর অস্ত্র হয়ে থাকে তাহলে এটা পর্যন্ত পৌঁছানো মোটেও সহজ হবে না। তবে তখনই পেছন থেকে কেসির একজন গার্ড এসে কেসির উপর আক্রমণ করে যাতে সে নিজেই সেই অস্ত্রটাকে নিতে পারে। এরপর যখনই সেই গার্ড মূর্তির মুখ থেকে সেই মাস্কটিকে খুলে নেয় তখনই ওই রুম থেকে বেরিয়ে যাওয়ার দরজা বন্ধ হয়ে যায়। সেই মাস্কটা তখনই সেই গার্ডটাকে জ্বালিয়ে দিতে থাকে। এই মাস্কটাতে ততক্ষণ পর্যন্ত আগুন জ্বলছিল যতক্ষণ পর্যন্ত সেই গার্ড একদম পুরো ছাইনা হয়ে যায়। এখন সেই রুমের উপরের ছাদটাও ধীরে ধীরে নিচে নেমে আসছিল, অর্থাৎ তারা যদি এখানে বেশিক্ষণ সময় থাকে তাহলে তারা সেই ছাদের নিচে চাপা পড়ে মারা যাবে। তখনই জুকং সেখানে অদ্ভুত রকমের 5টা গোল সার্কেল দেখতে পায়। জুকং তখন বুঝতে পারে তারা 5 জন যদি এই 5টা সার্কেলের উপরে দাঁড়ায় তাহলে সেই রুমের দরজা খুলে যাবে। তবে একটা সার্কেল যদি ফাঁকা থাকে তাহলে সেই দরজা আবারও বন্ধ হয়ে যাবে। তখনই ইউকি তার অ্যাবিলিটি ব্যবহার করে, সেই রুমের বিভিন্ন প্রান্তে থাকা মূর্তিগুলো সেই সার্কেলের উপরে বসিয়ে দেয়। তখন তারা বুঝতে পারে শুধুমাত্র এই রুমের মধ্যে 4টি মূর্তি আছে, আর সেই দরজাটাকে খোলার জন্য মোট 5টি মূর্তি দরকার, অর্থাৎ একটা মূর্তি তাদের কাছে কম আছে। ইউকি তাদের সবাইকে বাঁচানোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করার জন্য রেডি ছিল, কিন্তু একদম শেষ মুহূর্তে জুকং তার অ্যাবিলিটি ব্যবহার করে আর তাদের সবাইকে আবারও সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। এরপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শোষণ তার কাছে থাকা সেই সবুজ চাকুটাকে ফাইনালি সম্পূর্ণভাবে জুকংকে দিয়ে দেয়, কারণ তার কাছে মনে হচ্ছিল এই চাকুটাকে সামলানোর মতো একমাত্র যোগ্য ব্যক্তি হচ্ছে জুকং।
এরপরে কেসি তার অ্যাবিলিটি ব্যবহার করে তার ক্ষতস্থান ঠিক করে। কিছুক্ষণ পরে তারা সেখানে অনেক বড় একটা দরজার সামনে চলে যায়। সেই দরজার উপরে একটা মুখমণ্ডল আঁকা ছিল এবং এই মুখে 3টি জায়গায় 3টি চিহ্ন ছিল। কেসি তখন তাদেরকে বলে এই দরজার ওপারে আমরা সেই অস্ত্রটাকে খুঁজে পাবো, মানে এই দরজা খুললেই তারা সেই অস্ত্রটা পেয়ে যাবে, যেটা পেলে তারা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে, মানে তারা দেবতাদের মতো শক্তিশালী হয়ে যাবে। তারা সেটাকে খোলার জন্য অনেকক্ষণ চেষ্টা করে, কিন্তু তারা কোনোভাবে সেই দরজাটাকে খুলতে পারে না। তখনই সেখানে লুশান চলে আসে। লুশান এখানে এসে কেসির শেষ গার্ডটাকেও মেরে ফেলে। তখনই সেখানে থাকা একটা চিহ্নের আলো নিভে যায়। লুশান তখন তাদেরকে বলে এই দরজাটাকে খোলার জন্য আমাদেরকে মোট 3 জন লোককে বলি দিতে হবে। মূলত এই কারণেই লুশান সবাইকে তখন পালিয়ে আসতে দিয়েছিল, কারণ লুশান মূলত এই দরজাটাকে খোলার জন্য তাদেরকে বলি দিতে চায়। সে অলরেডি একজনকে মেরে ফেলেছে, অর্থাৎ এই দরজাটিকে খোলার জন্য আর 2 জনকে বলি দিতে হবে। লুশান তখনই তাদের সবার উপরেই আক্রমণ করে দেয়, কিন্তু একদম শেষ সময় এসে জুকং, শোষণ, কেসি আর ইউকে বাঁচিয়ে নেয়। তবে দুর্ভাগ্যজনকভাবে লুশান জুকংয়ের শেষ ভাইটাকে মেরে ফেলে। মানে এখানে তো আর মাত্র তার একজন ভাই বেঁচে ছিল, কিন্তু লুশানও তাকে মেরে ফেলেছে। দরজা খোলার জন্য এখন একজন মানুষকে বলি দেওয়া বাকি ছিল। তবে এই সব কিছু দেখে জুকং অনেক বেশি রেগে যায়। সে তার কাছে থাকা সবুজ ছুরিটা দিয়ে লুশানের উপর আক্রমণ করে। তবে লুশানও তার সেই ড্রাগন তলোয়ারটাকে বের করে জুকংয়ের উপর আক্রমণ করে দেয়। আর এই সব কিছুর কারণে জুকং এখানেই মারা যায়। মানে বন্ধুরা, এই গল্পের প্রধান ক্যারেক্টারই মারা গেল। যাই হোক, তখন হঠাৎ করে দরজাটি খুলে যায়। আর হঠাৎ করে দরজাটি খুলে যাওয়ায় শোষণ তার কাছে থাকা সেই সবুজ চাকুটা নিয়ে দরজার ভেতরে চলে যেতে থাকে। এর মধ্যে ইউকি লুশানকে আটকানোর চেষ্টা করে, তবে সে খুব সহজে এটা থেকে বের হয়ে শোষণের পেছনে চলে যায়। শোষণ সেখানে গিয়ে সেই পাওয়ারফুল অস্ত্রটাকে নষ্ট করার চেষ্টা করে, তবে তার আগেই লুশান এখানে এসে তার ড্রাগন তলোয়ারটাকে ব্যবহার করে তাকে অনেক দূরে ফেলে দেয়। তখনই সেই দরজাটা বন্ধ হয়ে যায়। ভিতরে গিয়ে লুশান সেই বিশেষ অস্ত্রটাকে বের করে। এটাকে দেখতে অনেকটা একটি মাস্কের মতো লাগছিল। সেটাকে লুশান মুখে পরে নেওয়ার পর পুরো মুখ জুড়েই ছড়িয়ে যেতে থাকে। আর হঠাৎ করে অদ্ভুত কোনো শক্তি লুশানের বডিকে কবজা করে নিতে থাকে। আর এরই মধ্যে বাইরে থেকে তখন অনেকগুলো মনস্টার চলে আসে, আর সেই দরজাটি তখনই ফেটে যায়। রুমের মধ্যে থেকে যখন লুশান বাইরে বের হয়, তখন তাকে দেখে কেসি অনেকটাই বেশি ভয় পেয়ে যায়, কারণ সে বুঝে গিয়েছিল এটা লুশান না, এটা মূলত ডেমন কিং। আসলে ডেমন কিং বা শয়তানের রাজা মূলত প্ল্যান করে এই অস্ত্রটার ব্যাপারে মিথ্যা বলে যোদ্ধাদেরকে এখানে নিয়ে এসেছিল, যেন সেই অভিশাপ থেকে নিজে মুক্ত হতে পারে। এছাড়া সে যেহেতু মৃত ছিল, সেই কারণে এই যোদ্ধাদেরকে ব্যবহার করে, আর সে আবারও পুনরায় নিজেকে জীবিত করে ফেলেছে। আর যেহেতু শয়তানের রাজা মানে ডেমন কিং চলে এসেছে, তাই এখন এই পৃথিবীকে ধ্বংস করার হাত থেকে কেউ আটকাতে পারবে না। হঠাৎ করে সেখানে অনেক ভূমিকম্প হতে থাকে। আসলে ডেমন কিং এই হাওয়াতে ভাসতে থাকা আইল্যান্ডটাকে পৃথিবীতে অনেক জোরে ফেলে পুরো পৃথিবীটাকে ধ্বংস করতে চাইছিল। তবে এই সব কিছু কেসি বুঝে গিয়েছিল যে ডেমন কিং এখনো তার সম্পূর্ণ পাওয়ার ফিরে পায়নি। সে ইউকি আর শোষণকে তাকে সাহায্য করতে বলে, কারণ কেসি এখন তার শক্তি ব্যবহার করে জুকংকে আবারও বাঁচিয়ে তোলার চেষ্টা করবে। নিচ থেকে তখন সম্রাট লু আর তার সকল সৈন্যরা মিলে তাদের তলোয়ার ওই উপরে থাকা আইল্যান্ডের দিকে ছুঁড়ে মারছিল। আর এই সকল তলোয়ার মিলে এখানে একটা শিল্ড তৈরি করে ফেলেছিল। এদিকে সেই আইল্যান্ডের মধ্যে ইউকি নিজেও একটা শিল্ড বানিয়ে ফেলে, যেন এই মনস্টাররা তাদের উপর আক্রমণ করতে না পারে। এরপর ইউকি তার সমস্ত শক্তি ব্যবহার করে সেখানে একটা ব্রিজকে ভেঙে ফেলে, যদিও এর কারণে ইউকি সম্পূর্ণভাবে মারা যায়। এদিকে কেসি তার নিজের আত্মাকে জুকংকে এই আশায় দিয়েছিল যে জুকং আবারও বেঁচে উঠে ডেমন কিংকে হারিয়ে পৃথিবীকে বাঁচাবে। এরপর হঠাৎ করে জুকং বেঁচে ওঠে। এখানে আগে থেকেই একজন মানুষ অবস্থান করছিল। সে জুকংকে বলে, তোমার যেভাবে হোক না কেন এই পৃথিবীকে বাঁচাতে হবে, আর তোমার মৃত্যুর সময় এখনো আসেনি। জুকং এখন তাকে জিজ্ঞাসা করে, আপনি আসলে কে? সেই লোকটা তখন তাকে বলে, একটা কথা মনে রেখো, শুধুমাত্র দেবতাই এই ডেমন কিংকে হারাতে পারবে। এই কথা শুনে জুকং অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ বিগত হাজার হাজার বছর ধরে পৃথিবীতে কোনো দেবতাই আসেনি। হঠাৎ করেই সেই লোকটা নিজের ফেস রিভিল করে দেয়, আর এটা অন্য কেউ ছিল না, এটা ছিল জুকং নিজেই। আসলে এই জুকং ভবিষ্যৎ থেকে এসেছিল, মানে ভবিষ্যতের জুকং বর্তমানের জুকংকে মোটিভেট করার জন্য এসেছে। এই জুকং তখন বর্তমান জুকংকে বলে, মনে রেখো, হাজার বছর পরে তুমি নিজেই একটা দেবতা হয়ে যাবে। আর এই মুহূর্তে তুমি যে সকল সমস্যা ফেস করছো, এই সমস্যাগুলোর কারণে তোমার শরীরে এত বেশি শক্তি চলে আসবে যে তুমি নিজেও একটা দেবতা হয়ে যাবে। এরপর সেই দ্বীপে জুকংয়ের জ্ঞান ফিরে আসে। সে প্রথমে শোষণকে পৃথিবীতে পাঠিয়ে দেয়,
সে এখন আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছে। এরপর সে নিজে আবারও সেই হিডেন আইল্যান্ডে চলে যায়। সেখানে গিয়ে সে তার সেই সবুজ চাকুটাকে ব্যবহার করে সেখানে থাকা প্রত্যেক মনস্টারকে সে মেরে ফেলতে থাকে। সেই সাথে এই সকল মনস্টারদেরকে মারার পর তাদের সকল শক্তি সে নিজের মধ্যে টেনে নেয়। ডেমন কিং এখন জুকংকে অফার দেয় সে যেন জুকংয়ের সাথে কাজ করে, অর্থাৎ ডেমন কিং আর জুকং যেন এক হয়ে যায়। তবে জুকং এখানে তাকে সরাসরি না বলে দেয়। এরপর ডেমন কিং আর জুকং এর মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। আর এই ফাইটিং এর মধ্যে জুকং এর সেই সবুজ চাকুটা ভেঙে যায়। তাদের দুজনের মধ্যে লড়াই এখানে ভালোভাবেই চলছিল। ডেমন কিং তখন জুকংকে বলে, তুমি তো সাধারণ একটা মানুষ, তুমি যদি 100 বারও জন্মগ্রহণ করো তারপরেও তুমি আমাকে হারাতে পারবে না। এরপরে ডেমন কিং অনেক বড় একটা অস্ত্র বের করে। এটার সাহায্যে সে জুকং এর উপর আক্রমণ করে তাকে বাতাসে উড়িয়ে দেয়। তবে এই বাতাসে উড়ে যাবার সময় জুকং এর পাওয়ার আগের থেকে অনেক বেশি বেড়ে যায়। সে তখন তার এই পাওয়ার ব্যবহার করে ডেমন কিংকে 1000 বছর ভবিষ্যতে পাঠিয়ে দেয়। ভবিষ্যতে এসেও এই ডেমন কিং পুরো পৃথিবীকে কব্জা করার চেষ্টা করছিল, কিন্তু তার এটাও ভুলে গেলে চলবে না। ভবিষ্যতে জুকংও অনেক পাওয়ারফুল একটা দেবতা হয়ে গিয়েছিল এবং জুকং দেবতা তখন খুব সহজেই এই ডেমন কিংকে হারিয়ে দেয় এবং তাকে এবার সরাসরি মেরে ফেলে। আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাও। আর তোমরা যদি এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো দয়া করে এখনই সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।